আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিলে প্রতিনিয়ত বিভিন্ন ডাইমেনশন আসছে। ডাইমেনশন আগে একদম ছেট করে ছেচকা মিছিল, ঝটিকা মিছিল যাকে বলা হতো, এখন আর ঝটিকা মিছিলের পর্যায়ে বোধহয় বলা যায় না। আমরা বিশেষ করে ঢাকায় মহাখালীতে আওয়ামী লীগের যে মিছিল দেখলাম, এটা বেশ অর্গানাইজ করা এবং সময় নিয়ে তারা ব্যানার ট্যানার টাঙায় হাতে হ্যান্ড মাইক নিয়ে তারা মিছিল করেছে। এই ঢাকার মিছিলে বেশ কিছু নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের। সেই নতুন মাত্রার মধ্যে আছে ঢাকার মিছিলে তারা সময় নিয়ে জড়ো হয়েছে এবং এক জায়গা থেকে মিছিল এসে আরেক জায়গায় মিছিলের সাথে মিলিত হয়েছে। প্রথমে মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় মিছিল শুরু হয়, তারপরে আবার একদিক থেকে মহিলা আওয়ামী লীগ, এই প্রথমবারের মতো মহিলা আওয়ামী লীগ 20-25 জনের মিছিল নিয়ে আবার সেই মিছিলে জয়েন করে। তারপরে ওই মিছিলে আবার ফোটা টোটার ঘটনা ঘটেছে, ককটেল ফোটার ঘটনা ঘটেছে ওই মিছিলে। এবং সেই মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের একজন নেত্রীকে যুবদল পরিচয় দানকারী একজন তাৎক্ষণিকভাবে ওইখানে ধরে ফেলে এবং বেশ বয়স্ক মহিলা আওয়ামী লীগ নেত্রী, বেশ বয়স্ক, তাকে শেষ পর্যন্ত ওই যুবদলের নেতা ফয়সাল সামথিং নাম, সে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের ভ্যানে করে সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে নিয়ে যাওয়া হয়। ঘটনা এখানেই শেষ না, ফয়সালের ফোন নাম্বার আবার ছড়িয়ে যায়। সেই ফোন নাম্বার ধরে ফয়সালকে একাধিক জায়গা থেকে, অসংখ্য জায়গা থেকে, একাধিক বললে ভুল হবে, অসংখ্য জায়গা থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই হুমকি ধমকির পর্যায়ে নার্ভাস ফয়সাল, তিনি অনেকটা ঘাবড়ে গেছেন, ভুল স্বীকার করছেন বলা যায়, অথবা বলছেন যে জিনিসটা তার ভুল হয়ে গেছে। এত পরিমাণ তাকে চাপে রাখা হয়েছে। ঢাকার এই মিছিলগুলো এবং এই মিছিল থেকে সর্বসাকল্যে ওখান থেকে 2 জনকেই তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়েছে। পরে আরো 2 জনের কথা জানা গেছে, মোট 4 জনের কথা জানা গেছে। তো এই মিছিলগুলো এখন আর আগের মতো নাই। এখন ঢাকার বাইরে যেরকম হচ্ছে, ঢাকার ভেতরে হচ্ছে। ঢাকার ভিতরে এর আগেও তেজগাঁয়ে মিছিল হয়েছে, এর আগেও ফার্মগেট এলাকায় মিছিল হয়েছে। আজকে মিছিলের খবরটা যেরকম পাওয়া গেছে, সেই খবরটা হচ্ছে এরকম যে আপনার ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। আমরা এ নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফাঁকে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। পথচারী মিঠুন সরকার, তিনি বলছেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এই প্রত্যক্ষদর্শীরা বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের 20-25 জন নারী মিছিলে যুক্ত হন। মানে ছাত্রলীগ এসছে আইসিডিডিআরবির দিক থেকে, তারপরে সেখানে যুব মহিলা লীগের আরো 20-25 জন নারী সেটা মিলিত হয়েছেন। আরেক পথচারী বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে 20-25 জনের মতো নারী তাতে সামিল হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান, তিনি বলছেন, সকাল 9টার পর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই 2 জনের পরে আরো 2 জনকে আটকের খবর আমরা মিডিয়ায় জেনেছি। বিষয় হয়েছে, বিচ্ছিন্নভাবে যুবদলের একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল বিশ্লেষকরা যেটা মনে করছেন যে বিএনপি কিছুটা হলেও আওয়ামী লীগ ছাত্রলীগের এই মিছিলকে তারা নমনীয় ভাবে দেখছে। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে, ফলে আওয়ামী লীগের এই যে এখন ঝাড়া দিয়ে ওঠা, এই ঝাড়া দিয়ে ওঠাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হতে যাচ্ছে। তিনি শুরু করবেন মালয়েশিয়া দিয়ে, সেটা আমি আগেই বলেছি, কিন্তু মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে তার চীন যাবার কথা। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে তারেক রহমানের চীন সফর কি তার জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি সংকট তৈরি করবে? আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি ভারত সফরে যাবেন এবং সেটা মার্চ মাসে যাওয়ার কথা বলে আমরা শুনেছিলাম।
ঈদের পরে যাবে এরকম শুনেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, তিনি চীন দিয়েই শুরু করবেন তার প্রথম বিদেশ সফর। মাঝখানে শুনেছিলাম সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, তিনি ওমরা হজ করবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ট্রাম্প কার্ডটা কিন্তু খুবই কার্যকর, অ্যাটলিস্ট সাময়িকভাবে তো খুবই কাজ করে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে মালয়েশিয়া দিয়ে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করছে। আমি জানি না বর্তমান বিশ্ব রাজনীতিতে মালয়েশিয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং মাহাথির মোহাম্মদের যে মালয়েশিয়ার কথা আমরা শুনি, গৌরব গাথা আমরা শুনি, আজকের বাস্তবতায় মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার উন্নয়নের গতিধারা সেই রকম আছে কি না, নাকি তারা নিজেরাও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় ঢুকছে, সেই দেশে তারেক রহমানের সফর কি মঙ্গল বয়ে আনবে আমি জানি না। যা হোক, তিনি যাচ্ছেন এবং সেখান থেকে 2 দিনের সফর শেষে তার চায়না যাবার কথা। 22 তারিখ সন্ধ্যায় 23 তারিখ থেকে রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা, এবং এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে মিডিয়ায়। একেবারে কোন সফরের আগে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা দেখিনি। কে কে যাবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একেবারে সরগরম অবস্থা। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সফর নিয়ে তেমন উচ্ছ্বসিত কোনো কিছু বা তেমন খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সুতরাং এই বাংলাদেশ যাবে বলে যতটা উত্তেজিত, চীনের পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের একটি মিটিং করার কথা। আবার বর্তমানে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা মিটিং রয়েছে 22 এবং 23 জুন, এবং সেই মিটিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। সুতরাং 22-23 যদি তিনি ভারতে মিটিং করেন, তাহলে আবার 23 তারিখ এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতে পারবেন কিনা এটা নিয়ে একটু সংশয় রয়েছে। এমনও হতে পারে যে তারেকের চীন সফরটা হয়তো একদিন পিছিয়েও যেতে পারে। এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা আবার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 1 বছর পরে তিনি ভারতে যাচ্ছেন, এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক, একটা টান উত্তেজনা, বিশেষ করে কয়েকটি সীমান্ত জুড়ে, সেই উত্তেজনার বরফ গলা শুরু করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করবেন, এবং সম্ভবত আরো অনেকের সাথে মিটিং করবেন। ব্রিক্স এর সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর অনেকগুলো মিটিং হয়েছে, তবে এবছর ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ভারতে, এবং সেই কারণে কিন্তু অনেকগুলো মিটিং হচ্ছে, এবং ব্রিক্স বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ব্রিক্স এর যোগ দেওয়ার জন্য একাধিকবার তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এবার বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের মতো বাংলাদেশকে ব্রিক্স এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। ভবিষ্যতে হয়তো সেটি বিবেচনা করা হতে পারে। আবার একই সময়ে RIC, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার যে একটা 3 দেশের একটা জোট, সেটা কিন্তু এখন একদম বাস্তবতা। এটার গ্রাউন্ড ওয়ার্ক শেষ, এটা যে কোনো দিন আত্মপ্রকাশ করতে পারে, এবং RIC, শক্তিশালী ব্রিক্স, এগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা বার্তা দেবে। এই যে পরশুদিন ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো, সাইড মিটিং হলো G7 মিটিং এর পাশাপাশি, সেখানে আমরা দেখেছি যে তারা দুজন সংবাদ সম্মেলনে যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা যখন চলছিল দুজনের মধ্যে, তখন কিন্তু মোদী একটি কথা বলেছিলেন যেটা মিডিয়া আসেনি। খুব স্পষ্ট করে মোদী বলেছেন যে এই যে আপনি যেভাবে একটা কথা বলেন আবার কাজ করেন, তো আপনার কথা এবং কাজের এই অমিলের কারণে পৃথিবীতে আপনাকে
অনেকেই আজ অবিশ্বাস করছে। আপনাকে এই যে বিশ্বাস করতে না পারা, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এর মধ্য দিয়ে কিন্তু মোদি খুব ক্লিয়ার করে দিয়েছে, কারণ অনেকেই বলেন যে এই যে ট্রাম্প যে বলছেন মোদি তার খুব কাছের, ভারত আক্রান্ত হলে সে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের ব্যাপারে মোদি যেটা বলবে সেভাবেই কাজ হবে। আবার এই ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায় এটা নিয়েও কিন্তু আলাপ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প আজকে বিশ্বাসের সংকটে ভুগছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল বহর নিয়ে চায়নায় যাচ্ছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে, কিংবা বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কতটা ঝুঁকির মুখে ফেলবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আমেরিকার ইমপ্লান্ট। তো আমেরিকার সাথে একদিকে সম্পর্ক রাখবেন, আবার চায়নার কোলে উঠবেন, এটা আমেরিকা কিভাবে নেবে? এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু তার যে যতগুলো অ্যাসাইনমেন্ট তার মধ্যে একটা হলো বাংলাদেশে চীনের প্রভাব কমানো। ঠিক এই মুহূর্তে তারেক রহমান যখন চীনে যাবেন বলে তোড়জোড় চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই রাজশাহী যে কালাই রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। অনেকেই হাসতে হাসতে প্রশ্ন করেছে, ওনাকে কি আমেরিকা বাংলাদেশে কালাই রুটি আর হাঁসের মাংস খেতে পাঠাইছে? এই যে চীনের সাথে এত দহরম মহরম, হোয়াট ইজ হিজ রোল? তারা কি করছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসছে। প্লাস চায়না, আমি বলেছি যে চায়নার থেকে কত কি আদায় করতে পারবে তারেক রহমান। চায়না তো এর আগে 2016 সালে এসে যে $45 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করবে, তারা এখন তো $6 বিলিয়ন করছে। তো চায়না বাংলাদেশের ব্যাপারে যতটা গর্জে ততটা বর্ষে না। বরং তা আমার মনে হয় যে তারেক রহমান যেহেতু মার্কিন বলয়ের দিকে ঝুঁকে আছে এবং মার্কিন বলয়ের সাথে তার অনেক সম্পর্ক, আমেরিকা যা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক একই সাথে আবার চায়নার কোলে উঠতে যাচ্ছে, এটা আবার তাকে কোনো বিপদে না ফেলে। কারণ আমরা আগেও বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমরা দেখেছিলাম যে আমেরিকার বিরোধিতা করেছে, এবং এমন সময় তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় বা হয়েছে। তার এই সফরটা কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং পরিণতিতে তাকে সরিয়ে শুধু মানে ঠেলে দেয় হয়নি, তাকে রীতিমতো জেলে পুরে রাখা হয়েছে। এবং সে তার এত বিপুল জনপ্রিয়তা থাকতেও তাকে আজকে জেলে পচতে হচ্ছে। সো এই অবস্থায় তারেক রহমানের চীন সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা, যাবার পরে তিনি কত কিছু আদায় করতে পারবেন, তার টিমে যারা যাচ্ছে তাদের মধ্যে নেগোশিয়েট করবার মতো কতজন আছে? তারেক রহমান যে চীন সফরে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, ভারত সফরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভারত তাকে সফরের জন্য কোনো তারিখ দেয়নি। ডক্টর খলিল একাধিকবার চেষ্টা করার পরেও কোনো তারিখ না পেয়ে তখন তারেকের সরকার একদম মরিয়া হয়ে গেছে যে চীন দিয়েই তার বিদেশ সফর শুরু হোক। এবং আমরা জানি যে এই কিছুদিন আগেও 3 জন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চীন সফর করেছে। এই সফরটা এই তারেক রহমান সরকারের সফরটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক এই সফর ভবিষ্যতে কি বয়ে আনে তারেক রহমান সরকারের জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, 71-এর 16 ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম। ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? 71-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে 24-এর 5ই আগস্ট। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে, তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? চরমপন্থী ফুয়াদ কেন 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানে না? আসুন এই জিনিসটা 1971 সালের 16 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষর করেছিল তার আলোকে একটু বিবেচনা করে দেখি। বেশি সময় নিব না বন্ধুরা, সাথে থাকুন। আত্মসমর্পণের এই দলিলটা গতকাল আমাদের বন্ধু, জনপ্রিয়
এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর সাজ্জাদ কাদির তার ফেসবুকে পোস্ট করেছে, আমি সেটা শেয়ার করেছি। এই দলিলটার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল 2002 কি 3 সালে, যখন আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করতে ঢুকি। সেখানে অনেক ধরনের ডকুমেন্টেশন ছিল এবং ডকুমেন্টের মধ্যে এই দলিলটা ঢুকানো ছিল, ছোট এক পাতার একটা দলিল। এবং এটা আবার আমি ফাইলও পেয়েছিলাম, পাকিস্তান ডেস্ক, যেটা পাকিস্তান সংক্রান্ত কাজকর্মের যে ফাইলগুলো যেখানে রাখা হয়। তখন আসলে অত ভালো করে পড়িনি। এটা গতকালকে এই আমাদের বন্ধুর ফেসবুক থেকে নিয়ে আমি পড়লাম। দলিলে স্বাক্ষরে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে কারা কারা সারেন্ডার করছে পাকিস্তানের সকল বাহিনী, ল্যান্ড, এয়ার, নেভি, সাথে সকল প্যারামিলিটারি ফোর্সেস। এই প্যারামিলিটারি ফোর্সেস গুলা ছিল আমাদের যে রাজাকার, আল বদর, আল শামস নামে আমরা যেসব বাহিনীর কথা শুনি সেগুলি, এবং সিভিল ফোর্স বা যারা সিভিলিয়ান যারা সহযোগিতা করেছিল তারাও কিন্তু এখানে সারেন্ডারটা করে। কিভাবে আমি একটু বলি, দেখেন। আমি আবার একটু ইতিহাসটা দেখার জন্য বিভিন্ন জিনিস খোঁজ নিয়ে একটা জিনিস পেলাম। 14 ডিসেম্বর 1971 সালে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি হলো তখন পূর্ব পাকিস্তানের কমান্ডার, মানে সর্বাধিনায়ক আর কি। যেমন পুরো পাকিস্তানের সর্বাধিনায়ক ছিল জেনারেল ইয়াহিয়া। সর্বাধিনায়ক মানে হলো সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া, প্রেসিডেন্ট ইয়াহিয়া, আর পূর্ব পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান, অর্থাৎ এই কমান্ড, ইস্ট কমান্ড বা ইস্টার্ন কমান্ড যাই বলুক, সেটা ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। আর ওই সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী আর নিয়াজি দুইজন 14 ডিসেম্বর 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটে যায়। তখন কনসাল জেনারেল ছিল হারবার্ট ডি স্পিভ্যাক। আমরা আর্চার ব্লাড নামক অনেক নাম জানি। আর্চার ব্লাড ছিল আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ঢাকাতে মার্কিন কনসাল জেনারেল। উনি খুব সম্ভবত জুনে বদলি হয়ে যান, তারপরে 2-1 মাস পরে আসেন যে ভদ্রলোক আসেন, ওনার নাম হলো হারবার্ট ডি স্পিভ্যাক। স্টেট ডিপার্টমেন্টে যে টেলিগ্রাম পাঠিয়েছে, 300 নাম্বার টেলিগ্রাম, এইটা পড়ে একই জিনিস আপনি দ্বিতীয়বার স্পষ্ট হতে পারেন। অ্যাকচুয়ালি হারবার্ট ডি স্পিভ্যাক যেই টেক্সট স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি এখনই পড়তে পারেন, তার ভাষা আর ইয়ের ভাষায় তেমন কোনো পার্থক্য নাই। মানে তার এসেন্সটা, নির্যাস আর সারেন্ডারের যে দলিল যেটা পাবলিকলি সই করা হয়েছে, এই দুটোতে কিন্তু কোনো পার্থক্য নাই। নিয়াজি স্পিভ্যাক সাহেবকে ফোন করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসতে চাই। রাও ফরমান আলীকে নিয়ে ফোন করে গিয়ে দেখা করে স্পিভ্যাক সাহেবের সাথে, কনসাল জেনারেল, গিয়ে তারা এই সারেন্ডারের এই কাগজটা দেখায়। এটা একটা চিঠি আকারে এই দুইজন আবার সই করে তাকে দেয়। ওই স্পিভ্যাক সাহেব যেন এটা ভারতীয়দের সাথে কমিউনিকেট করেন, অর্থাৎ এই পাকিস্তানিদের সাথে ভারতীয়দের সরাসরি কমিউনিকেশনটা ছিল না, কমিউনিকেশনটা করা হয় স্পিভ্যাক সাহেবের সাথে। স্পিভ্যাক এটা দিল্লিতে এবং ভারতের ইস্টার্ন কমান্ডে ওই চ্যানেলটা উনি ক্রিয়েট করেন। যেই চিঠি তারা নিয়ে গেছে সারেন্ডারের শর্তগুলো, সেখানেও এই জিনিসগুলো লেখা আছে যে কাদের কাদের নিরাপত্তা চায়, কাদের কাদের আত্মসমর্পণ করতে রাজি নিয়াজি। সেটা হলো ওই যে পাকিস্তানি ফোর্সের যারা পূর্ব পাকিস্তানে আটকা পড়ে গিয়েছিল যুদ্ধ করতে এসে, তার সাথে পূর্ব পাকিস্তানের যত প্যারামিলিটারি ফোর্সেস তারা ক্রিয়েট করেছে, রাজাকার, আল বদর, আল শামস, এবং যেসব সিভিলিয়ান যুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের সহায়তা করেছে। আরো একজনের চেয়েছে, যেটা হলো যেসব মানুষ 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান থেকে যেসব মানুষ পূর্ব পাকিস্তানে বসবাস করা শুরু করেছিল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূত্রে, এগুলো আমরা জানি। এই সবার নিরাপত্তা চেয়েছে এবং এই সবার পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেইটা আপনারা ওই কাগজটা পড়লে পাবেন, আত্মসমর্পণের যে দলিল। এটা আমার ফেসবুকে আছে। আমার এই ভিডিওর এডিটরদের বলবো যে ওইটা একটা এডিট করার সময় কাগজটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা
কষ্ট পায়, 71-এর 16ই ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই দিন তো এই ছেলের আইডিওলজিক্যাল ফাদার, রুহানি আব্বা যাই বলুন, নিয়াজি দলিলটা সই করেছে এবং যেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে যে আমি নিয়াজি এবং আমার ছেলে ফুয়াদ আমরা আত্মসমর্পণ করছি। আমি রূপকার্থে বলছি, ফুয়াদ তো একা না, এই যে শাহরিয়ার কিংবা গোলাম আজম কিংবা শফিক জামাতের, সবাই তো সেদিন যখন আপনার নিয়াজি যখন দলিলটা সই করে, এদের সবার রুহানি হাতটা তো নিয়াজির হাতের উপর লাগানো ছিল, হ্যাঁ, বসানো ছিল, সেই জায়গায় কিন্তু তারা সইটা করেছে। এখন বলুন তো এই অবস্থায় কেন ফুয়াদের মনে হবে যে 71 সালের 16ই ডিসেম্বর কিংবা জেনারেলি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে ফুয়াদের বিজয় দিবস? ফুয়াদ তো এটা মনে করার কোনো কারণ নাই। আরেকটা জিনিস এখানে একটু বলি, এই যে সারেন্ডারের দলিলটা পড়ার পরে আমি যেটা দেখলাম, এইখানে একটা তর্ক, জামাত জঙ্গি এই তর্কগুলো তুলে যুদ্ধটাকে খাটো করার চেষ্টা করে বা আমাদের বিজয়টাকে খাটো করার চেষ্টা করে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগুলো শক্তভাবে জবাব দিতে ভয় পাই বা লজ্জা পাই। সেটা কি? তর্কটা কি যে সারেন্ডারটা তো নিয়াজি করেছে জগজিৎ সিং অরোরার কাছে। জগজিৎ সিং অরোরা কি? উনি হলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের প্রধান। এখন অরোরা সাহেব করলো কেন এইটা, যে কোনো বাংলাদেশি করলো না কেন, এটা নিয়ে নানান তর্ক করা হয়। এখানে দেখুন 2-3টা বিষয় আছে। প্রথম বিষয় হলো যে এখানে অনেক দলিল দস্তাবেজ আছে, এই দলিল দস্তাবেজের করে আমি ইয়ে করতে চাই না, লম্বা করতে চাই না। প্রথম কথা হলো যে নিয়াজিরা কোনো ফ্রিডম ফাইটার বা বাংলাদেশি যদি এই দলিল সই করতো, সে তখনই এটা সই করতে রাজি ছিল না। কেন ছিল না? ওদের মানে লজ্জা লাগছিল যে হ্যাঁ, পূর্ব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করবে। সুতরাং ইন্ডিয়ান জেনারেলের কাছে আত্মসমর্পণ করাকে নিয়াজি বেশি মর্যাদা থাকার মনে করেছে। তাহলে আমাদের স্বার্থটা কি ছিল? দ্রুত নিয়াজির সইটা গ্রহণ করা, নাকি আর এইটা নিয়ে আরো কিছুদিন দেরি করা? হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে একজন বাংলাদেশির কাছে সই করো। আলাপ আলোচনা করলেও সই করতো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তখন যে অবস্থা গিয়েছিল এবং রাও ফরমান আলী এবং নিয়াজি যে হন্তদন্ত হয়ে এই কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম, ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যে ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? 71-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে 24-এর 5ই আগস্ট। এরা এত আতঙ্কগ্রস্ত, যত দ্রুত পারুক সারেন্ডার করে ফেলতে চাচ্ছে এবং বলছে যে দেরি হলে অনেক বেশি মানুষ মেরে ফেলবে মুক্তি বাহিনী, এবং বেশি কিন্তু মারা পড়তো কিন্তু এই আল শামস আল বদর রাজাকার বাহিনী, এই জামাত বাহিনী কিন্তু। অর্থাৎ যদি এই আলোচনাটা চলতো, যেটা রাজাকাররা লজ্জিত করার চেষ্টা করে যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণ, ইন্ডিয়ানদের অবশ্য তাদের অন্য সাইকোলজি হয়তো এখানে কাজ করে, সেটা একটু পরে আসি, তাহলে হয়তো ফুয়াদরা বেঁচেই থাকতো না এই পৃথিবীতে। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে, তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? হ্যাঁ, বাংলাদেশে যারা ছিল, একটা রাজাকার বেঁচে থাকতো যদি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি এটা নিয়ে আলোচনা চলতো যে কার কাছে আত্মসমর্পণ করবে, একটাও বেঁচে থাকতো না। অর্থাৎ বেঁচে থাকলেও ধরেন 90% কিন্তু খতম হয়ে যেত। ফলে দ্রুত সারেন্ডারটা হয়ে যাওয়াতে কিন্তু রাজাকারগুলা বেঁচে গেছে, এটা ওদের সৌভাগ্য এবং ওদের খুশি থাকা উচিত যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণের যে শর্ত নিয়াজি দিয়েছিল সেটাকে চেঞ্জ করে একজন বাংলাদেশির কাছে আত্মসমর্পণ করার জন্য আরো যে দীর্ঘ আলোচনার দরকার হতো, সেইটা না হওয়াতে রাজাকারগুলা বেঁচে গেছে। এখানে কিন্তু ওদের লাভই হয়েছে। আর সারেন্ডারের ওই দলিলে দেখবে এইখানে তর্কের কোনো অবকাশ নেই। সেখানে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীগুলি এবং তাদের সহযোগী বাহিনীগুলি, যেগুলো রাজাকার, আল বদর, আল শামস, তারা কাদের কাছে সমর্থন করছে? তারা সমর্থন করছে ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে। সুস্পষ্ট লেখা আছে ওখানে, ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে, যার কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। হতে পারে বাংলাদেশ বাহিনী আর ভারতীয় বাহিনী তখন মিত্র বাহিনীর কমান্ডার যে কোনো জায়গা থেকে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার কে ছিল মিত্র বাহিনীর? আইজেনহাওয়ার, আমেরিকা তো সেই যুদ্ধে সহযোগী ছিল।
মূল পক্ষ তো ছিল ইংল্যান্ড অর্থাৎ ইউকে এবং জার্মানি, যদি আমরা মেইন প্রতিপক্ষ ধরি। একদিকে জার্মানি আর একদিকে ফ্রান্স, ইংল্যান্ড, আরো অনেক দেশ আছে, বাট এরাই তো মেইন। যদি একেবারে কঠিন প্রতিপক্ষ ধরি, ইংল্যান্ড বা ইউকে এবং জার্মানি, কিন্তু তাদের জেনারেল আইজেনহাওয়ার ছিল তাদের কমান্ডার। যাকে ইতিহাস আমি এখন হঠাৎ করে বলছি, একটু এদিক সেদিক থাকতে পারে, ওগুলো নিয়ে তর্ক করবেন না। কিন্তু মূল স্পিরিটটা হলো যে কাগজটাতে স্পষ্টভাবে লেখা আছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী এবং তাদের পূর্ব পাকিস্তানি দোসররা আত্মসমর্পণ করছে। হ্যাঁ, এইখানেও যদি জিনিসটা এইভাবে লেখা থাকতো যে বাংলাদেশ বাহিনী এবং ভারতীয় বাহিনী, তাহলে হয়তো জিনিসটা রাজাকারদের এই তর্কের সুযোগ কি কমে আসতো, আমার মনে হয় না। ওইটা তখন তো তারা তর্ক ধরতো, এখানে ভারত যেহেতু লেখা আছে। কিন্তু এইভাবে লেখা হয় না কেন? যারা লেখে তারাও এক ধরনের এগুলোতে একটু মানসিক বৈকল্য সবারই হয়, বা কি বলবো, এক ধরনের মানসিক টেনশন হয় এসব ফ্রেজিং করতে গিয়ে। আমরা যেটা দেখলাম এখানে, এবং এই দলিল ওখানে একটু ভাষাও ভুল আছে ইংরেজিতে, সেটা